হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই বলছি, এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। আজকে তোমরা সেটা পাচ্ছ। আসলে তোমরা গলা শুনে কতটা বুঝতে পারছো কি না জানি না, বাট ভয়েস ওভার দিতে গিয়ে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ গলায় ঠান্ডা লেগে না গলায় এত ব্যথা করছে যে কি বলতো, একটু করে থামছি, তারপর জল খাচ্ছি, আবার ভয়েস ওভার দিচ্ছি। ভেবেছিলাম আর দুদিন রেস্ট নিয়ে তারপর ভিডিওটা আপলোড করব, কিন্তু বিশ্বাস করো ভিডিওগুলো না জমে যাচ্ছে, ডে বাই ডে ভিডিওগুলো জমে যাচ্ছে। আর আমার মোবাইলে না স্টোরেজ ফুল দেখাচ্ছে, তার ফলে কি হচ্ছে, নতুন করে ভিডিও আমি কিচ্ছু শ্যুট করতে পারছি না। তো ভাবলাম না, যতই কষ্ট হোক একটু একটু করে আমি ভিডিওটা করতে থাকি। আর দুর্গাপুজোর পর দেখবে সবারই না, আমাদের 19-20 কিন্তু একটু শারীরিক সমস্যা থাকবেই, মানে হয়। প্রথমত এক হচ্ছে আমাদের মনটা প্রচণ্ড খারাপ থাকে, তার উপরেই দুর্গাপুজোতে যেই অনিয়ম করা, খাওয়া দাওয়ার অনিয়ম করা, ঘোরাঘুরি বেশি করা, তারপর এই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো বেশি খাওয়া হয়ে যায়। তো এর ফলে কি হয়, শরীরে কিন্তু একটু ট্রাবল দেয়। তাই আমারও না এই 2-3 দিন ধরে শরীরটা একটু খারাপ। আর তার ওপর তোমাদের বলেইছিলাম যে ষষ্ঠীর পর থেকেই আমার পিরিয়ডস শুরু হয়েছিল। আর দেখবে মেয়েদের না পিরিয়ডস কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু 2-3 দিন না শরীর প্রচণ্ড উইক থাকে, ডাউজিনেস থাকে, মানে শরীর খুব দুর্বল লাগে। দেখবে এটা তো আমার হয়, আমার মাসিকের ওই 3-4টে দিনের পর না, কমপ্লিট হয়ে যাওয়ার পরও না আমার 3-4 দিন আমার শরীর প্রচণ্ড পরিমাণে উইক থাকে। তো যাই হোক, লক্ষ্মী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। এই বছরে তো আমি অষ্টমীতে অঞ্জলি দিতে পারিনি, তবে মাকে কিন্তু আমি বরণ করতে পেরেছি, মানে বিসর্জনের দিনে বরণ করতে পেরেছি। আর করতে পেরেছি এই কারণেই, যেহেতু আমাদের পাড়ায় বিসর্জনটা দেরি করে হয়েছিল, মানে বৃহস্পতিবার দিন হয়নি, তার পরে হয়েছিল বলে আমি কিন্তু মাথায় সাবান দিয়ে সেদিনই মাকে কিন্তু বরণ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো বন্ধুরা, আমার কিন্তু ডেট ছিল লক্ষ্মী পুজোর আগের দিন। কী কারণে যে আমার ওই সময় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমার তো মন প্রচণ্ড খারাপ ছিল যে এমন সময় হলো যে সময়টা আমি আটকা থাকবো। কিন্তু দেখো, আমি কিন্তু লক্ষ্মী পুজোটা এবারে ঠিকঠাকভাবে করতে পেরেছি, মানে এই একটা আমার প্লাস পয়েন্ট হয়েছে। ওই একদিকে অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি সেটা ঠিকই, কিন্তু মায়ের বরণও করতে পেরেছি, প্লাস আমি কিন্তু আমার ঘরের লক্ষ্মী পুজোটাও করতে পেরেছি। আর সত্যি কথা বলতে গেলে মেন গৃহিণী সে যদি আটকা পড়ে থাকে না, দেখবে যতই হোক তুমি বলে বলে কিন্তু তুমি সেইভাবে পুজো আচরা মানে করা যায় না, মনের স্যাটিসফ্যাকশনই আসবে না দেখবে। জানো তো বন্ধুরা, আমি যে শুধু আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখলেই যে আমি আমার সংসারে মা লক্ষ্মীকে বাধা করে রাখবো বা তাকে অচলা করে রাখবো, এটা কিন্তু আমি কখনোই মনে করি না। আমি মনে করি যে সংসারে সব সময় শান্তি বিরাজ করে, বা সংসারে যে কটা মানুষ থাকে তাদের একে অপরের প্রতি রেসপেক্ট, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যদি থাকে না, অটোমেটিক দেখবে সেই সংসারে মা লক্ষ্মী বাধা পড়ে থাকেন। নাহলে এটা ভাবো না যে সংসারে সারাদিন যদি ধরো কলহ, অশান্তি, চেঁচামেচি, হই হট্টগোল যদি লেগে থাকে, সেখানে মা লক্ষ্মী কীভাবে বিরাজ করবে? আমরা যারা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ি, সেই মা লক্ষ্মী পাঁচালিতেই কিন্তু লেখা থাকে যে সংসারে কলহ, তারপর বিরোধ লেগে থাকে, সেখানে কোনো সময় মা লক্ষ্মী কিন্তু বিরাজ করেন না, কারণ মা লক্ষ্মী শান্তি ভীষণ পছন্দ করেন। আচ্ছা, আমি কিছু ভুল বললাম, যদি আমি ভুল বলি তোমরা অবশ্যই আমার সংশোধন করে দিও। আর আমার সাথে যদি তোমরা সহমত হও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার একটা দিদি অপর্ণাদি অনেক দিন পর কিন্তু আমায় কমেন্ট করলো, ভীষণ ভালো লাগলো যখন কোনো আমার অনেক বন্ধুরা অনেক দিন পর আমায় কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। দিদিও কিন্তু আমায় কমেন্ট করে বলেছে যে তোমাকে আমি ছোট বোনের মতন মনে করি বলেই তোমার ভুলগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। আর সত্যি দিদি, আমিও তোমাকে দিদির মতন করে দেখছি, তুমি আমার কোনো ভুল হলে অবশ্যই অবশ্যই সংশোধন করে দিও।
আর দিদি এটাও বলেছে যে শর্মিষ্ঠা তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে, খুব নিট অ্যান্ড ক্লিন। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর এখানে দেখো আমি স্নান ঠান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি। আগের দিন রাতেও না সন্ধ্যেবেলায় কিছুটা বাজার কিন্তু লক্ষ্মী পুজোর বাজার এগিয়ে রেখেছিলাম। আজকে যেটুকু বাকি ছিল মানে মিষ্টি ফিষ্টি যেগুলো বাকি ছিল সেগুলো না এখন হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে, তো সেইগুলোই এখন গোছগাছের পালা চলছে। একটা মিডিলের ঘর, 5টা কুমড়ো পরিবার হয়ে গেল। আর কিছু নেই, এটা আলু সেই আছে, এটা ঠিক আছে। ওই তিন দিকে দিয়ে দেবে, মিডলে দিয়ে দেবে একটা, অসুবিধা নেই। তো এই তো এখন যা যা হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এলো সব একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। আমি বাজার থেকে যাই আনি ঠাকুরের জিনিস আগে গঙ্গা জল ছিটিয়ে নিই, তারপর পুজোর কাজে লাগাই, জানো তো। এই প্রদীপটা আমি সবসময় বার করি না, এই লক্ষ্মী পুজো তারপরে আমাদের পৌষ মাসের যে লক্ষ্মী পুজো হয় তখনই বার করি। একটু পরে না এগুলো সব ঠিক করবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো জন্মাষ্টমীর দিন আমি দেখেছো তো কয়েকটা জিনিস কিনেছিলাম, আর একটা গেল কোথায় কে জানো, এরকম দুটো বাটি ছিল, আর একটা কোথায় গেল মা? যাই হোক এইরকম দুটো বাটি কিনেছি, জন্মাষ্টমীর দিন কিনেছি। শুধু দেখো বাটিটার হাল কি হয়েছে দেখো, আমি জানি না এইরকম কি করে হলো। দেখো বললো এটা পিতলের, ঠিক আছে, দামও বেশ ভালো নিল, যে একটা চন্দন লাল চন্দন আর একটা সাদা চন্দন বেটে রেখে দেবো। আর এখন আমি বাসন নামিয়ে দেখি বাটিটার এই হাল। তা বলো কি বলবো মানুষদের, তুমি দামটা তো কম নাওনি, আমি তো বলিনি যে তোমাকে 2 নম্বরের জিনিস দিতে, আমি তোমাকে বলেছি সবচেয়ে ভালো জিনিস দিতে, আর সে যদি এরকম দেয়। এই হচ্ছে এখন মানুষ, কোন মানুষকে বিশ্বাস করবে বলো তো। আমি এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে না দোকানে দেখাবো, সবাই বলছে গিয়ে এটা দোকানে দেখাবে। সবে জন্মাষ্টমী আর এটা ক মাস হয়েছে বলো, 2 মাস কি হয়েছে তাও হয়নি, তার মধ্যে এরকম অবস্থা হয়ে গেল। তার মানে এটা পেতল না কাঁসার না, ওই লোহার ওপর বোধহয় নিকেল করে দিয়ে দিয়েছে, জানো কি বলবো বলো। তো চলো আমি এখন মা লক্ষ্মীকে অভিষেকটা। আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম মানে আমার দিদি যে মহারাষ্ট্রে থাকে সে যে আমার বাড়িতে এসেছিল, সেই যে পুরো ভিডিওটা তোমাদের রিপ্রেজেন্ট করেছিলাম, তোমরা সেই ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি কথা সেই কমেন্টসগুলো যদি আমি প্রত্যেকটা ধরে ধরে পড়তে পারতাম, আমার থেকে খুশি বোধহয় কেউ হতো না। তোমরা সবাই আমার দিদির অনেক প্রশংসা করেছো, যে আমার দিদিকে দেখতে সুন্দর, আমার দিদির কথাবার্তা আচরণ খুব ভালো। সত্যি কথা গো, এটা তোমরা একবারেই দেখে বুঝে গেছো যে ও যেমন রূপবতী ঠিক তেমন কিন্তু ও গুণবতী, ওর গুণের কোনো শেষ নেই, জানো তো। আমি যদি কোনো দিনও পারি তাহলে ওর গলার গান শোনাবো তোমরা। ও এত সুন্দর গায়, ইভেন ওর বড় মেয়ে যাকে দেখেছিলাম ওই মেয়েও এত সুন্দর গান করে। সেদিনকার যে একটু ক্লিপিংস ভিডিও করে রাখবো তোমাদের জন্য, সেটাই মাথা থেকে না আউট হয়ে গেছে। এরপর দিন যদি আমার বাড়িতে আসে আমি ওর বড় মেয়ের গলার গান তোমাদের শোনাবো। তোমরা প্রশংসা করতে বাধ্য হবে, এইটুকু আমি তোমাদের বললাম। এদিকে দেখো কথা বলতে বলতে মায়ের অভিষেক করানোও কিন্তু হয়ে গেছে। মাকে অভিষেক করানোর আগে তোমরা দেখতেই পেলে, আগে একটু ধূপ ধুনো দিয়ে মাকে আরতি করে নিলাম, তারপর পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করে দিলাম। আর পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এতদিনে সবাই 19-20 জেনে গেছি, তাই আর সেটা শেয়ার করলাম না, জানো তো। তারপর একটা সুগন্ধি জল প্রস্তুত করে নিলাম, কারণ মা কিন্তু সুগন্ধি ভীষণ পছন্দ করে। আর এর মধ্যে অঘ্রু দিয়েছিলাম, একটু গোলাপ জল দিয়েছিলাম, আর একটুখানি আতর দিয়েছিলাম, সেন্টের যে ইত্তারগুলো হয় সেটা একটু দিয়েছিলাম। ব্যাস মাকে ভালো করে অভিষেক করিয়ে, আর এই দেখো বেনারসি শাড়িটা মাকে পরিয়ে দিলাম। খুব একটা ভালো করে শাড়িটা না পরাতে পারিনি, অনেকটা বড় তো, তাও যেটুকু পেরেছি সেইটুকু করানোর চেষ্টা করেছি। আর মাকে কিন্তু সিঁদুর পরিয়ে দিয়েছি। আর মা লাল চন্দন ভীষণ পছন্দ করেন, তো লাল চন্দনটা দেখলে তো আমি আগেই কিন্তু বেটে রেখেছিলাম।
তো সেই লাল চন্দন, এই যে লাল চন্দনটা দেখছো, এই লাল চন্দনটা পরিয়ে দিচ্ছি। সত্যি কথা, এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি যখন মা লক্ষ্মীর দিকে এক দৃষ্টে তাকিয়ে ভয়েস ওভার দিচ্ছি না, আমার যে কী ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মাকে সাজানোর পর যেন মায়ের রূপ যেন আরও খুলে গেছে। দেখো তোমরা, পুরো কমপ্লিট হোক, তারপর তোমরা নিজেরাই দেখে বলো। আরও একটু ইচ্ছে ছিল জানো তো মাকে আরও সুন্দরভাবে সাজানোর, কিন্তু ঠিক আছে, এই বছরটা একটু কমই সাজালাম। পরের বছর যদি সব ঠিকঠাক থাকে, মা যদি দিন দেয়, মাকে আরও সুন্দরভাবে সাজাবার প্ল্যান আছে জানো তো। আর এই দেখো, এই যে একটা ওড়না, সেই ওড়নাটা মায়ের ওপর দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরাই আমাকে দেখে বলো আমার কেমন, আমার মাকে কেমন লাগছে দেখে। জানো তো বন্ধুরা, হাজব্যান্ডকে বলেছিলাম যে এই যে ঝাঁপিটা আছে মা লক্ষ্মীর ঝাঁপি, সেটা সরু টাইপের না নিয়ে এসে একটু গোল টাইপের আনলে ভালো হয়। আর গোল ঝাঁপিগুলো না দেখতে বেশ ভালো লাগে না তো, ওগুলো দরজার উপরে দিয়ে টাঙানো যায়, দেখতে খুব সুন্দর লাগে। তো হাজব্যান্ড বললো গোল এখানে পাইনি, মানে গোল ঝাঁপি পাইনি, তাই এইরকম টাইপেরই নিয়ে এসেছে। তো 3খানা এনেছিল, একটা তো সিংহাসনের উপরে দিলাম, একটা মা লক্ষ্মীর কাছে দিয়েছি, আর একটা মেন এন্ট্রান্সে মানে মেন যে দরজাটা তার উপরে দিয়েছি। আসলে কি জানো তো, এই যে লক্ষ্মী পুজোটা, এটা কিন্তু আমাদের নয়। আমাদের লক্ষ্মী পুজোটা কখন হয় জানো? যখন পৌষ মাসে প্রথম ধান ওঠে, সেই প্রথম ধান দিয়ে আমাদের মা লক্ষ্মীর পুজো করা হয়। আর এই যে কোজাগরী লক্ষ্মী পুজোটা, এটা আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়িতে প্রথম তুলেছিল। ও প্রথম আগে আমাদের মূর্তি পুজো হতো, মানে মাটির মূর্তি ও প্রত্যেক বছর কিনে আনতো, কিনে এনে সেই পুজো করা হতো। তারপর তো মাটির মূর্তিটা ভাসান দেওয়ার ব্যাপার ছিল, কোথায় দেবো, এখন তো সব পুকুরে ভাসান দেওয়াও যায় না, তো ওই জন্য একেবারে পিতলের মা লক্ষ্মী কিনে নেওয়া হয়েছে, যে এখানেই প্রতি বছর পুজো করা হবে। আসলে কি জানো তো, প্রত্যেকে আমি যে এখন দেখছি, ইউটিউব দেখছি বা এক একটা জায়গায় দেখছি, এক একজন না এক এক রকম নিয়মে পুজো করে। ইভেন পুরোহিতরাও না, এক একটা পুরোহিত প্রত্যেক বছর যদি আলাদা আলাদা করে পুরোহিত ডেকে পুজো করো না, প্রত্যেকটা পুরোহিত দেখবে আলাদা আলাদা করে নিয়ম বলে। সত্যি কথা বলতে গেলে অত নিয়ম মেনে চলাও যায় না বন্ধুরা। আমি যেটুকু জানি, প্রথম থেকে যেটুকু জানি, আমি সেইটুকুই করে আসার চেষ্টা করি। হ্যাঁ, ভুল ত্রুটি তো মানুষের হতেই পারে, আমারও নিশ্চয়ই এই পুজোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছি, কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে। তাও চেষ্টা করেছি যেটুকু ভুল না করে পুজোটা করা যায়। আচ্ছা, তোমরাই বলে দিও যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই বলে দিও। আর মা লক্ষ্মী গোলাপ জল ভীষণ পছন্দ করে, তাই জন্য কিন্তু মা লক্ষ্মীর সামনে একটা গোলাপ জল বা সেন্টেড যা হোক কিন্তু অবশ্যই রাখা দরকার। যে কোনো পুজো আসলেই ফল আর ফুলের দাম এত চড়া হয়ে যায় যে সত্যি কথা সাধারণ মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। কটা মানুষের পক্ষে সম্ভব বলো তো এত টাকা এত দাম দিয়ে ফল ফুল কেনার? ইচ্ছা থাকলেও কিন্তু আমরা ঈশ্বরকে হয়তো দিতে পারি না। ঘটের জন্য কিছু করার নেই, যেটুকু আমাদের নারায়ণ ঠাকুরের জন্য আনবে, সেই নারায়ণ ঠাকুরের জন্য। এখানে আমি দেখো পুষ্পথালিটাকে ভালো করে সাজিয়ে দিলাম, আর সকালবেলা আমি ঠাকুরকে না জলও দিয়ে দিলাম জানো তো, কারণ এরপর না আমার লেট হয়ে যাবে জানো তো, কারণ এরপর আমি দুপুরবেলা খাবার অ্যারেঞ্জমেন্ট করতে যাব। আমি খাবো না, কিন্তু বাড়ির লোকজন তো খাবে, তো কিছু তো অন্তত করতে হবে। তো ওই জন্য যেটুকু পেরেছি আমি সেইটুকু এখানে কাজ এগিয়ে রাখার চেষ্টা করেছি। আর আজকে না ঠাকুরমশাই আসবে বলেছে সন্ধ্যে 6টার সময়, সে এক কথা তোমাদের আমি পরে বলছি ব্লগে। আর আজকে আমি এখানে খিচুড়ি করব, ঠিক আছে, খিচুড়ি করব, বেগুন ভাজা করব, আর ফুলকপি আলুর তরকারি করব। আর ইচ্ছা আছে মাকে কিছু অন্তত হাতে তৈরি করে দেওয়ার ভোগ হিসাবে। জানি
না কতদূর পারবো বন্ধুরা, চেষ্টা করব। তো এখানে দেখো আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, আর ওখানে ডাল চালটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফুলকপি আলুটা না আমি আগে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি। ফুলকপি আমি সবসময় ভাপিয়ে রান্না করাটাই পছন্দ করি, তাহলে কি বলতো পোকামাকড় থাকলে না বেরিয়ে যায় ভেতরে। আর আগের দিন রীতাদি আমার ব্লগে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার আলুর দমটা দেখে মনেই হচ্ছে খুব টেস্টি হয়েছে। হ্যাঁ গো রীতাদি, আমার আলুর দমটা সত্যিই ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে যে আগের দিন গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম না, সেই ভাজা মশলাটাই কিন্তু এই ফুলকপি আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতেও না দারুণ টেস্ট হয়েছে। আর খিচুড়ি না খুব একটা আমি করতে পারি না জানো তো, মা থাকে, মা একটু দেখিয়ে দেয়, আমি করি। আর হাজব্যান্ড আজকে খিচুড়িটা খেয়ে বলেছে যে না তোমার রান্নার একটু উন্নতি হয়েছে, মানে খিচুড়ি আমি সত্যি খুব একটা ভালো পারি না, কিছু না আমার কম বেশি হয়ে যায়। আর এইবারের খিচুড়িটা আমার একদম পারফেক্ট হয়েছিল। আসলে কি বলতো, উপোসের দিন তো কোনো কিছু টেস্ট করে দেখতে পারি না যে নুন বেশি হলো কি নুন কম হলো, ওই জন্য না একটু বিপত্তি হয়ে যায়। কিন্তু আজকে না আমার সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। ওখানে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি খিচুড়িটা বসাবো। এর মধ্যে দেখো একটু শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। অনেকে খিচুড়ির মধ্যে টমেটোটাকে কুচো টমেটো করে মানে পেস্ট করে না, গোটা টমেটোই দিয়ে দেয়, মানে কুচিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি না খিচুড়িতে না এইবারে টমেটো একদম পেস্ট করে দিয়েছিলাম। একবার টমেটো পেস্ট করে খিচুড়িটা রান্না করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগে। আর এখানে দেখো আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর একটু লাল মির্চ দিয়ে দিয়েছিলাম। আজকে হাজব্যান্ডকে বলেইছি যে একটু লাল মির্চ আনবে, নাহলে আমি রান্নাই করব না। সব সময় বলো লাল মির্চ ছাড়া ভালো লাগে। আর এই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এবারে একটু কষানো হোক, তারপরে জল ঢেলে খিচুড়িটাই করব। আর নামানোর আগে না একটু ঘি আর গরম মশলা দিয়ে রেখেছিলাম। ঘিটা না আমি আর রেকর্ড করতেই ভুলে গেছি জানো তো, গরম মশলাটা দেখিয়ে দিলাম। তারপর ব্যাস নাড়াচাড়া করে একদম খিচুড়ি কিন্তু আমার রেডি। অনেকে দেখবে পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে, আবার কেউ দেখবে একদম আঠা যে খিচুড়িটা হয় সেই খিচুড়িটা খেতে পছন্দ করে। আমার হাজব্যান্ড আবার একটু পাতলা খিচুড়ি খেতে বেশি পছন্দ করে। এই হচ্ছে খিচুড়ি পাতলা, আর এটা হচ্ছে কচু শাক, আর বেগুন ভাজা, হাত ছাড়াও, আর এই হচ্ছে ফুলকপি আলুর রোস্ট কষা। ঠিক আছে, খাও তুমি। বাড়ির যে কোনো পুজোতে দেখবে যদি তুমি নিজের হাতে কোনো ভোগ রান্না করে ঈশ্বরকে উৎসর্গ না করতে পারো না, মনটা ভীষণ খচখচ করে। এটা তো আমার হয় জানো তো ওই জন্য ভাবলাম কী করব, তো ভাবলাম মাকে একটু চালের পায়েস করে দিই, আর একটু মোয়া বানিয়ে দিই, খইয়ের যে মোয়া হয় সেটা একটু বানিয়ে দিই। দেখো এখন তো আমাদের সব কিছু খুব ইজি হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম, যখন ঠাকুমা আমার দিদামাকে পুজো করতে দেখতাম, তখন তো মা ঠাকুমা দিদামা দেখতাম সব নিজের হাতে বানাতো। নাড়ু থেকে মোয়া, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, তারপর যা গুড় দিয়ে যে খই জাল দেওয়া, সব কিছু তারা নিজের হাতে করতো। আর এখন দেখো মিষ্টির দোকানে বলো, দশকর্মা ভাণ্ডারে বলো, তুমি কি না পাবে, তুমি নাড়ু থেকে, মোয়া থেকে, তিলের নাড়ু থেকে, তালের বড়া থেকে সব কিছু আমরা হাতের নাগালেই পেয়ে যাই। তো যাই হোক, আমি যেটুকু শিখেছি, আমি সবসময় বলি আমি আমার দিদামার থেকে শিখেছি, কারণ দিদামার সান্নিধ্যে আমি মানুষ। আমি দিদামাকে যেমন করে পুজো করতে দেখতাম, আমি সেই জিনিসটাই ফলো করার চেষ্টা করি। আর এখানে বললাম পায়েস তো রেডি হয়ে গেছে, আর এখানে ওই যে বললাম একটুখানি খইয়ের মোয়া করবো জানো তো, গুড়টাকে একটু পাতলা করে জাল দিয়ে ওর মধ্যে খই দিয়ে, দেখো এবার একটু ঠান্ডা হোক, তারপরে নাড়ুর আকারে পাকাবো। আমরা ঠিক এরকমভাবে হাতে করে নিয়ে মোয়া করতাম। এগুলো আমি সব শিখেছি আমার দিদামার থেকে। এত সুন্দর দিদামা পুজো করতো যে মন ভরে যেত।
আর একটু দেখো ডেকোরেশন করার জন্য না ওপরে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো না ওপরে একটা করে মোয়ার ওপরে দিয়ে ভালো দিয়েছি। লাগছে যে কিছু তো অন্তত মাকে নিজের হাতে বানিয়ে দিয়েছি। এখানে এটা করা হয়ে গেছে। টাটা। আমার জন্য আমি হেলমেটটা কিনে এনেছি। হেলমেট নিয়ে যাই বাবা। টাটা। টুকাদ টুকাদ জুতো ঝেড়ে নিবি। আগে আমাদের পড়াশোনা শুরু হতো কালী পুজোর পর, সেই যে দুর্গা পুজোতে বইপত্র বন্ধ করতাম আর সেই খুলতাম কালী পুজো কাটিয়ে, ভাইফোঁটা কাটিয়ে। এখন আমার মেয়ে শুধু অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন ছুটি পেয়েছে, বাদ বাকি প্রত্যেকটা দিন ওর পড়া ছিল। আজ লক্ষ্মী পুজো, তাও দেখো মেয়েটা ঘরে থাকতে পারলো না, আজকে ওর ম্যাথস ক্লাস যেতেই হবে। আজকে আবার এক্সাম, ভাবতে পারছো, স্যার এক্সাম নেবে, তো যেতেই হবে, কিছু করার নেই। আর এখানে দেখো আমি আলপনাগুলো কমপ্লিট করে রাখলাম, তবে সব সিঁড়িতে দিতে পারিনি, প্রচুর কোমরে ব্যথা জানো তো। যে কটা পেরেছি আমি সেই কটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে ডট 6টা, আর আমার কিন্তু এখানে ছোট্ট করে আয়োজন রেডি আছে, একদম ছোট করে করেছি বন্ধুরা, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর দেখো প্রথমে দেখাই, এই যে আমি মা লক্ষ্মীকে সন্ধেবেলায় একটু পায়েস করে দিয়েছিলাম, এই পায়েস দিয়েছি, আর গপুকে একটু দিয়ে দিচ্ছি পায়েস। আর এখানে দেখো কি কি করে দিয়েছি দেখো। ওখানে তো আমি সবকিছু যা যা আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, ঘটে দেওয়ার জন্য সবকিছু ওখানে আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখো আমি ঘট পাতবো, তাই জন্য ঘটও এখানে রেডি করা আছে, পুতুলি আঁকা আছে, ওখানে গঙ্গা মাটি দেওয়া আছে, আর একটু আলপনাও দিয়ে দিয়েছি। ওখানে তো সব গঙ্গা জল রয়েছে। আর এখানে শুকনো ভোগ দিয়েছি আজকে ঠাকুরকে। এখানে দেখো চিড়ে আছে, বাতাসা আছে, মুড়কি আছে, আর এখানে নাড়ু আছে, এই যে নাড়ু আছে, তারপর চিড়ের গুড়ের যেগুলো হয় আর কি সেইগুলো রয়েছে, তিলের নাড়ু রয়েছে, খইয়ের নাড়ু রয়েছে, মুড়কির নাড়ু রয়েছে, সন্দেশ রয়েছে, মিহিদানা রয়েছে। এখানে তো ফল আমি অল্প করে কেটেছি জানো তো, তারপর লাগলে তারপর আবার কাটবো। আর এটা তো আমি নিজের হাতে তৈরি করলাম, তোমাদের দেখালাম, সেটা এখানে রেডি করা আছে। এখানে মালপোয়া রয়েছে, মায়ের প্রিয় খাবার রয়েছে, সীতাভোগ রয়েছে, আর এটা ঠাকুর মশাইকে দেওয়ার জন্য তো রয়েছে। ব্যাস এই হচ্ছে। আর এখানে তো যা যা লাগে সব কিছু মাকে নিবেদন করার জন্য যা যা লাগে আমি সব কিন্তু এই থালাটার মধ্যে রেডি করে রেখেছি, যাতে ঠাকুর মশাইয়ের অসুবিধা না হয়। আর এই তো ছোট্টখাট্টো, আর এখানে যত প্রদীপের যা যা জিনিসপত্র সব এখানে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে তো আমি সন্ধ্যেবেলায় ভোগ দিয়ে দিলাম মাকে। চলো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমি ঘি দিয়ে মাকে আরতি করব। এখানে একটা রেডি করে রেখেছি, আর একটা রেডি করে রেখেছি, এটা আমি মুখ্য দ্বারে দেবো, আর একটা দেবো তুলসী মঞ্চে। তো এখন আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে বরণ করে নিচ্ছি। চোখের দেখো পুরো বিধ্বস্ত অবস্থা জানো। সকালে উঠেছি, আগের দিন না রাতেও ঠিকঠাক ভাবে ঘুম হয়নি জানো তো। মানে কি বলতো, টেনশন যদি ঘুমিয়ে পড়ি যাই হোক, যেটুকু করতে তো হবে বলো। আর ঠাকুর মশাই বলেছিল সন্ধ্যা 6টার মধ্যে ঢুকে যাবে, আর এখন ঘড়িতে বাজে 7:30, 1.5 ঘন্টা লেট জানো, এখনো আসছে না। তারপরে কখন আমি পাঁচালি পড়বো বলো, মানে ঠাকুরমশাই পুজো করে যাবে তারপর তাই পাঁচালি পড়বো। তো এখনো হাজবেন্ড ফোন করছে, ফোনও ধরছে না, মানে ভাবতে পারছো কিরকম আছে। বাট আমি যে নিজে নিজে পুজো করে নেবো সেটাও পারছি না, তারপর যে ঠাকুরমশাই ঢোকে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো এই বছরটা করে নেবো, পরের বছর থেকে ভাবছি আমি নিজে নিজেই পুজো করবো গো, যেটুকু পারি আমি সেটুকুই করবো। কারণ এই ভরসা করে থাকলে না খুব সমস্যা হয়ে যায়, সব কাজে দেরি হয়ে যায়, রাতের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছুই তো আছে বলো।
তো যাই হোক, চলো এখন বসে থাকি। বসে থাকা ছাড়া তখন কোনো উপায় নেই, এখন শুধু তীর্থের কাকের মতন ওয়েট করে যাই। আমি এই জানলার সামনে বসে শুধু দেখছি ঠাকুরমশাই আসছে কি আসছে না, জানো। তো চলো, আর এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটো দিন ঠাকুরমশাই পাওয়া হচ্ছে লাখের ব্যাপার, তাই না? মানে এ টানাটানি করবে, ও টানাটানি করে, এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক, চলো দেখি এবার বসে বসে কখন আসে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। এখন পুজোতে বসলো। পুজো কমপ্লিট হতে হতে প্রায় 8:30 পৌনে 9টা হয়ে গিয়েছিল। তারপরে আমি পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি পড়লাম। তারপর আরেকটু আমি মাকে নিজের হাতে আরতি করলাম। তারপর আমার পুজো সম্পূর্ণ হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার না ইচ্ছা ছিল আমার পুরো পুজোটাই তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু ভিডিওটা যে অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি পুরোটাই দেখাতে পারলাম না। ওই বুড়ি ছোঁয়ার মতন একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, আমার পুজো আজটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই বছর না আমি আজ মানে শাড়ি পরে উঠতে পারলাম না গো, বললাম না শরীরটা মানে খুব একটা ভালো ছিল না। পরের বছর অবশ্যই যদি শরীর সব ঠিকঠাক থাকে, আমি শাড়ি পরেই মা লক্ষ্মীর আরাধনা করব, এইটুকু তোমাদের কথা দিয়ে গেলাম। এইবারের মতন আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে